বেঁচে থাকতে খুব স্বাদ হয়, কবিতা বেঁচে থাকার সেই রস দিতে পারে। এটা আমার জীবন দিয়ে আমি বুঝেছি, আপনারা বিশ্বাস করুন। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একাহীন সন্ধেবেলা, ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি এক ঝলক, শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত, শুধু কবিতার জন্য আরও দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়, মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা, শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। স্বর দিয়ে ছবি আঁকা, আবৃত্তি হচ্ছে স্বরশিল্প। এই স্বরশিল্পের মধ্যে চিত্রকল্প আছে, সেখানে ধ্বনি তরঙ্গ সৃষ্টি করে স্বর দিয়ে সেইটাকে ব্যক্ত করতে চাওয়া হয়। কেন আমি স্বরগ্রামকে ওইখানে নিয়ে যাব, কেন আরও গভীর খাদে নিয়ে আসব, সেইটা কিন্তু সব সময় আমি ঠিক করছি না। সব সময় কেন, বেশিরভাগ ক্ষেত্রেই সেই অলক্ষ্য নির্দেশ কিন্তু আমি পাচ্ছি কবিতার লাইনগুলো থেকে। শব্দের পাশে আরেকটা শব্দ বসলে ওই দুটো শব্দের যে সম্পর্ক তৈরি হয়, তার থেকে একটা কিন্তু বক্তব্য বেরিয়ে আসে। এমনি শব্দটার হয়তো তেমন তাৎপর্য কিছু নেই, কিন্তু আরেকটা শব্দের সঙ্গে যুক্ত হলে সেটা একটা আলাদা মাত্রা হয়। এমনভাবেই যিনি শিখিয়ে চলেছেন ক্রমাগত, কতটা শিখতে পারছি জানি না, কিন্তু অবশ্যই তার সঙ্গে প্রত্যেকটা মুহূর্তই আমাদের কাছে স্বর্ণ মুহূর্ত, যার কণ্ঠে এখনো আমরা মুগ্ধ হই। সমগ্র বাচিক শিল্প জগৎ, সমগ্র আবৃত্তি শিল্প ঋণী থাকবে এই মানুষটির কাছে, যার সঙ্গে আজকে আড্ডা মারছি। শুনছেন স্টার টকস উইথ সত্যজিৎ। আমি রয়েছি আপনাদের সঙ্গে সত্যজিৎ, আর আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি আর কেউ নন, কিংবদন্তি আবৃত্তি শিল্পী প্রদীপ ঘোষ। প্রদীপদা, স্বাগত তোমাকে। ধন্যবাদ। অত কিছু চালচিত্র নিয়ে আমি উপস্থাপিত হচ্ছি না। আমি নিতান্তই একজন কবিতাকে ভালোবাসার লোক, আর শৈশব অক্ষর পরিচয়ের আগে থেকে কবিতার সঙ্গে আমার সখ্য বাবার মুখে শুনে শুনে। তখন থেকেই আমি বাইরেও একটু আধটু কবিতা বলার সুযোগ পেতাম, বাবার বন্ধুরা শুনতে চাইতেন, তখন আমি নিজে নিজে পড়তে পারি না। সেই হিসেবে আমি কিন্তু আবৃত্তি করব, এটা একটা বিনোদনের একটা গুরুত্বপূর্ণ শাখা, এবং এতে একটা কিছু হওয়া যায়, করা যায়, এসব ভেবে কিন্তু কবিতার সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়নি। এটা আমার বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে, বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে কবিতার সঙ্গেও পরিচয়টা হয়েছে। তুমি তোমার বড় হয়ে ওঠা, বেড়ে ওঠার কথা যখন বললে, আমার খুব জানতে ইচ্ছে করে যে সেই সময় কাদের কবিতা পড়তে? তখন প্রধানত রবীন্দ্রনাথ, মাইকেল মধুসূদন দত্ত, কখনো বা নবীনচন্দ্র সেন, এদের কবিতাই আমি বলতাম। তারপরে তো আস্তে আস্তে কাজী নজরুল ইসলামের কবিতা, এবং আরও পরে জীবনানন্দের কবিতা। কেননা জীবনানন্দ দাশকে আমি দেখিনি, যদিও তিনি 54 সাল অবধি আমাদের পৃথিবীতে ছিলেন, কিন্তু আমার সুযোগ হয়নি দেখার। কিন্তু তার কবিতা আমার এখন অন্তরঙ্গ সঙ্গী। আচ্ছা, সেই সময় তো অনেক কবি সাহিত্যিক যাদের সংস্পর্শে সরাসরি আসার সুযোগ হয়েছিল তোমার, সেটা যদি একটু বলো। অল্প বয়সে যারা ছিলেন, পরবর্তীকালে ছাত্র জীবনে যারা ছিলেন, তাদের অনেকেরই সান্নিধ্য পেয়েছি। তাদের কবিতা সরাসরি তাদের মুখে শুনে আমি আমার মতন করে সেই কবিতাগুলোকে তৈরি করতে চেষ্টা করেছি, বলতে চেষ্টা করেছি। তাই আমার ওই মঞ্চে গিয়ে কোনো একটা বিশেষ পদ্ধতিতে কিছু বক্তব্য রাখলাম, যেটার পেছনে হয়তো আর কোনো গভীর ইচ্ছে নেই, শুধুই লোকের কাছে পৌঁছে দেওয়া, সেরকম ব্যাপারে কখনো অনুপ্রাণিতও হইনি, বা সেরকম খুব বেশি করিনি। যেটা বলতে চাইছি, আমার কাছে পারফরমেন্স উইথ এ পারপাস, এটাই বড় কথা। আচ্ছা, পারফরমেন্সের কথায় আমার একটু জানার, যে সেই সময় কবিতা মঞ্চে যখন আবৃত্তি করা হচ্ছে বা পারফর্ম করা হচ্ছে, সেটা ঠিক কেমন ছিল বা কারা ছিলেন? আমি যখন নিয়মিত আবৃত্তি করতে আরম্ভ করলাম, তখন
সেই হিসেবে আবৃত্তিকার বলে তো কেউই প্রায় ছিলেন না। কাজী সব্যসাচী কবিতার ব্যাপারে তাঁর নামটাই খুব বেশি আলোচিত হতো। আর যারা ছিলেন প্রধানত নাটকের লোক, এমনকি শম্ভু মিত্র, তিনি বিশ্বাস করতেন যে নাটকে অভিনয় করতে গেলে আবৃত্তি স্বর তৈরি করার জন্যে, বিভিন্ন স্বরগ্রামে সেইখানে পৌঁছবার জন্যে, গলার চর্চা ভাব অনুকূল করবার জন্যে আবৃত্তির একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর যারা ছিলেন, আমি শম্ভু মিত্রের অনেক অনুষ্ঠান শুনেছি, ব্যক্তিগতভাবেও শুনেছি, তার স্নেহও পেয়েছি। শিশির ভাদুড়ী, তার সান্নিধ্য আমি পেয়েছি। আমি তখন স্কুলে পড়ি, উনি যেখানে থাকতেন বড়নগরের শেষ জীবনে, আমিও তখন বড়নগরেই নরেন্দ্রনাথ বিদ্যা মন্দির থেকে, ছাত্রাবাসে থেকে তৈরি হচ্ছি স্কুল ফাইনাল দেওয়ার জন্যে। আমরা সম্ভবত স্কুল ফাইনালের বোধহয় শেষ যে ব্যাচ, তার আগের ব্যাচ আর কি। সেই জন্যে তাঁর কাছেও যাওয়ার সুযোগ হয়েছে, তাঁকে কবিতা শোনার বা তাঁর কণ্ঠে দু একটি কবিতা শোনার সে সৌভাগ্য হয়েছে। আর নির্মলেন্দু লাহিড়ী যদি বলো, তার ওই একটি রেকর্ডিং শুনেছি, দেবতার গ্রাস। আর সিরাজউদ্দৌলা এই নাটকে তার অভিনয়ের রেকর্ড শুনেছি। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বেশ কিছু আবৃত্তি শুনেছি, সেটা সামনাসামনি। তার দারুণ স্নেহ আমি পেয়েছি, তিনি খুবই ভালোবাসতেন। সাহিত্যিকদের মধ্যে প্রবোধ কুমার সান্যাল বা প্রেমেন্দ্র মিত্র, এরা আবৃত্তিকে খুব গুরুত্ব দিতেন এবং নিজেরাও আবৃত্তি করতেন। আমি এদেরও খুব কাছের স্নেহের পাত্র হওয়ার সৌভাগ্য লাভ করেছিলাম। কবি সাহিত্যিকদের সঙ্গে তো একটা ভালো সম্পর্ক গড়ে উঠছিল, বুঝতেই পারছি, কিন্তু সেই সময় যারা আবৃত্তি করতেন তাদের কতটা প্রভাব ছিল তোমার কবিতা বলবার ক্ষেত্রে বা আবৃত্তি করবার ক্ষেত্রে? আমাদের আওতায় ছিলেন না, তাদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ছিল না। তারাও শৌখিনভাবেই কবিতাকে পড়ে শোনাতেন, হয়তো তার অঞ্চলে, পাড়ায় বা কোনো একটা বিশেষ অনুষ্ঠানে। সেখানটা তো নিয়মিত না শুনলে তো একজন মানুষের বলাটা অনুধাবন করা যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কিন্তু আবৃত্তি শুনে সেটাকে আবৃত্তি করব বলে কখনো আমার তেমনভাবে মনে হয়নি। আমার মনে হয়েছে কবিতা পড়ে, আসলে কবিতার মধ্যে তো কবি বার্তা দেন, তাই আমি যে কোনো কবিরই যতটা পারি নিজে পড়বার চেষ্টা করেছি। কিন্তু তবুও কেউ তো ছিলেন যিনি তোমার ইন্সপিরেশন ছিল সেই সময়। সেই হিসেবে বলতে গেলে কাজী সব্যসাচী আমার কাছে অনুপ্রেরণার জায়গায় এবং আকর্ষণের জায়গায়। পড়ার ক্ষেত্রে তো অনেক কিছুই ছিল, কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করে সেই সময় শোনার ক্ষেত্রে অনুপ্রেরণা কি ছিল? তখন ছিল বিপ্লবীদের, অনেক বিপ্লবীকে দেখেছি আমরা চোখের সামনে। তাদের বক্তৃতা, তাদের বক্তব্য শুনে দেশপ্রেমটা, তারা কিন্তু রাজনীতিবিদদের মতন ওই সাজিয়ে গুছিয়ে বলতেন না। যা বিশ্বাস করতেন সেটা এমনভাবে বলতেন যেন তাদের জীবন সর্বস্বপণ, সেটাই আছে। নেতাজির রেকর্ড শুনেছি, এগুলো শুনলে না একটা ধারণা হয়েছে। তাই আমার কোনো সেই হিসেবে কোনো গুরু বা মানে আমি কোনো অবকাশই পাইনি তো। আমার তো এখন যেমন পাড়ায় পাড়ায় অন্তত একটা করে আবৃত্তি প্রশিক্ষণের কেন্দ্র হয়েছে, আমরা তখন সর্বসাকুল্যে হয়তো ৬-৭ জন কবিতা বলতাম। এখন ৬,০০০-৭,০০০ ছেলে মেয়ে কবিতা বলে, এবং তাদের একটা সুবিধা, তারা শিক্ষিত, তারা যেগুলো প্রক্রিয়া প্রকরণ একটি শিল্পকে নির্মাণের ক্ষেত্রে বা উপস্থাপনার ক্ষেত্রে, সেগুলো তারা শেখে, কারো তত্ত্বাবধানেও শেখে বা তারা নিজেরা সেই বিষয়গুলো জেনে নিয়ে তারা শেখে, প্রয়োগ করে। আমার তো সেই সুবিধা ছিল না, সেই জন্যে আমার সেই অর্থে গুরু নেই। আমার গুরু তুমিও হতে পারো। আজকে যদি শুনি আমি কোথাও তুমি আবৃত্তি করছো, আমার যদি শোনার সুযোগ হয়,
আমি যদি যাই, মন দিয়ে শুনতে শুনতে মনে হলো যে বাহ, এই জায়গায় এই শব্দটা তো ভারী সুন্দর একটা ছবি তৈরি করলো, উচ্চারণটা ভারী সুন্দর গাঢ়ভাবে অন্তরঙ্গভাবে করলো, এই আমি শিখবার চেষ্টা করলাম। আচ্ছা, তুমি এই সময় শেখাবার যে ইনস্টিটিউট বিভিন্ন রকম গড়ে উঠছে তার কথা একটু বলছিলে। এইগুলো কিন্তু এখনকার মতো এইরকম পাড়ায় পাড়ায় পাঠশালা গুজিয়ে গেল, এক একজনে 2000-3000 ছেলে মেয়ে শিখছে, এইরকম একটা ইন্ডাস্ট্রিয়াল ফ্লারিশমেন্ট সেটা, এবং এর থেকে প্রচুর উপার্জন হচ্ছে। সেটা কি একদিকে ভালো? এইগুলো আমার বলার অধিকারও নেই, আমি জানিও না, কারণ আমি তো ওই রাস্তায় হাঁটিনি, অতএব আমি কী করে বলবো ভালো কি মন্দ। নিশ্চয়ই ভালো, কেননা তাদের তো অর্থনৈতিক অবস্থা আমাদের কিনে রাখার মতো না। যারা আমার কাছেই শিখতো তারাই এখন কোটিপতি লোক, এবং তারা আমাকে ঠাট্টা করে, আপনি সেই সত্যযুগে পড়ে রইলেন, আপনার এখন চিকিৎসার জন্য অর্থের সংকট হচ্ছে, আপনি ইচ্ছে করলেই তো পারতেন। এগুলো হয়তো কিছুটা অনধিকার চর্চা, কখনো কোনো মন খারাপ থাকলে হয়তো রসিকতা বা ঠাট্টা ইত্যাদি ইত্যাদি, কিন্তু তাই বলতে আমি আমার পথ থেকে সরে যাইনি। আমার ঠিক এই জায়গাটাই একটা প্রশ্ন, আমি এটাই ঠিক জানতে চাইছিলাম যে এই যে যখন কাজ শুরু করলে আবৃত্তি, সেইভাবে অনেকে মানে খুব গুটি কয়েক, তুমি যেটা বলছিলে যে একজন কি দুজনই সেইভাবে প্রফেশনালি কাজটা করছে, তোমরা কাজ করতে প্রফেশনাল শব্দটা ব্যবহার করো না, কেন কাজী সব্যসাচীও প্রফেশনালি কিছু করেননি মানে লোকে দেয়নি, বঞ্চিত করেছে। আচ্ছা, আমাকেও সেভাবে দেয়নি কেউ। ঠিক। যে কবিতা আমাদের সম্পদ, এবং হৃদয়ে খুব যত্ন করে তাদের রেখেছি, কিন্তু নিছক একটা কোনো বিনোদনের জন্য নয়। কবিতার মাধ্যমে আমরা কিছু বলতে চেয়েছি। যেমন রবীন্দ্রনাথ পড়লে হয়তো নৈবেদ্য পড়েছি, গীতাঞ্জলি পড়েছি, খেয়া পড়েছি, গীতিমাল্য এইসব পড়েছি, পত্রপুট পড়েছি, শেষ সপ্তক পড়েছি, এইগুলো আর কি, কথা ও কাহিনী থেকে পড়েছি। মানে একটা বার্তা, যেটাকে ইংরেজিতে সোজা ভাষায় মেসেজ বলে, সেই বার্তাটারই আমরা উচ্চারণ করে সঞ্চার করবার চেষ্টা করেছি মানুষের কাছে। আমার জীবনে এমন বহুবার বহু মানুষ পৃথিবীর নানা দেশে বলেছেন, ওই যে 30 বছর আগে ওই কবিতাটার এই জায়গাটা শুনেছিলাম, আজও বুকের মধ্যে এরকম করে। তার কারণ অর্থের সঙ্গে ভাব প্রকাশের একটা অনিবার্য সম্পর্ক। বিশেষত আমার যেটা মত ছিল যে শব্দকে চেনা এবং চেনানো, তা শব্দকে চিনতে হতো আমাকে আগে, তারপর চেনানোর জন্য। এই চেনানোর সূত্রে অর্থকে তরে হেরফের ঘটে যেত। কবিতাকে তো প্রায় হাত ধরে নিয়ে গেলে মঞ্চে, এবং তাকে আবৃত্তি বা একটা পারফর্মিং আর্টের একটা জায়গা তোমরা করে দিলে, কিন্তু পরবর্তীকালে নানানভাবে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, কবিতাকে মঞ্চে উপস্থাপনা করার সময় আবহ আলো বিভিন্ন রকম ব্যবহার হচ্ছে, তুমিও আবহের ব্যবহার করেছো আমি যেটা জানি, সেটা যদি একটু বলো। আমি অনেক কবিতায় মিউজিক নিয়েছি, তখন এখনকার আবৃত্তিকাররা তো মঞ্চেই আসেনি। আমার প্রথম রেকর্ড বেরিয়েছে 70 সালে, তারপর থেকে তো অনেক ভি বালসারার মতন লোক, দিলীপ রায়ের মতন লোক, কাজী অনিরুদ্ধর মতো লোক, বটুক নন্দীর মতন লোক এরা করেছেন। শিশুতীর্থ, কাজী সব্যসাচী আর আমি আবৃত্তি করেছি। আমাদের সঙ্গে যন্ত্রানুষঙ্গ যিনি করেছেন, সেটা তো যন্ত্রানুষঙ্গ বলবো না, ওটা একটা সৃজন। বাঙালিদের মধ্যে অর্কেস্ট্রেশনকে যিনি জনপ্রিয়তা দিয়েছেন, সেই তিমির বরণ, তিনি সহযোগিতা করেছেন। আরও অনেক ক্ষেত্রে করেছি, ওয়েস্টার্নের সঙ্গে করেছি, ক্লাসিক্যালের সঙ্গে করেছি। জীবনানন্দের কবিতা তো আমি স্বয়ং রবিশঙ্করের পরামর্শে তার প্রিয়তম ছাত্রদের একজন দীপক চৌধুরী, তার সেতারের সঙ্গে বিভিন্ন রাগের ওপরে কবিতাকে নির্বাচন করে, প্রহরে প্রহরে রাগের রূপ বদলায়, তার রস বদলায়, তার আবেদন বদলায়, সেই অনুযায়ী কবিতার সাজুজ্য রচনা করে সেইটাকে উপস্থাপিত করি। বাজনা বাজবে বলে বাজনা বাজেনি। দুপুরবেলায় যদি আমি হাইচিল কবিতা আবৃত্তি করি, তাহলে স্বরের খেলা দেখাবো না, বুকের যন্ত্রণাটাকে ব্যক্ত করবো।
আসলে তোমার জীবনের এত অভিজ্ঞতা রয়েছে, সেইটা শুনতে গেলেই শুধু আমাদের আরও অনেকগুলো এপিসোড হয়তো করতে হবে, কিন্তু আজকে যেহেতু প্রায় সময় শেষের দিকে আমরা চলে এসেছি, আমরা নিশ্চয়ই পরবর্তীকালে আবারও আড্ডা দেবো তোমার সঙ্গে, এই আশা রাখবো। আর আজকে যারা শুনছেন আমাদের অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই জানান, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন এবং অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের পাশে থাকুন। একদম শেষ মুহূর্তে এসে পৌঁছেছি আমরা, কিন্তু যেটুকু সময় আছে আমার একটু জানতে ইচ্ছে করে, তুমি নজরুল এবং রবীন্দ্রনাথ দুজনের কবিতাই খুব বলতে, এই দুজনের কবিতার আবৃত্তির ক্ষেত্রে তফাৎ বা পার্থক্যটা ঠিক কোন জায়গায়? রবীন্দ্রনাথের কবিতা যেমন মার্গ সঙ্গীতের মতন আলাপ জোর এইভাবে যাচ্ছে আর কি, তার টান, তার বিস্তার, বিন্যাস এই করতে করতে একটা ক্রেসেন্ডোতে চলে যাচ্ছে। নজরুল কিন্তু প্রথমেই ধরছেন টুটি চেপে, ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহী সত্যিরোধ, এই যে ওরে হত্যা নয় আজ, এটা একটা নির্দেশ, একটা জেহাদ, একটা নিষেধ। ওরে হত্যা নয় আজ, এই বৈষ্ণব বাণীর ধরন এখানে চলবে। হ্যাঁ, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। নজরুল না, রবীন্দ্রনাথ লিখছেন এটা। চাবুক মেরে জাগিয়ে দেরে আছে যারা অর্ধচেতন। রবীন্দ্রনাথ কিন্তু পেরব ভাষায় বলেননি তাকে। ওই সুরটা, ঝঙ্কারটা তার শনিতে ঝনঝনা তুলেছিল। রবীন্দ্রনাথকে অনেকে বলেছিলেন যে আপনি অযথা ওই ছেলেটাকে এত প্রশ্রয় দেন, ও তো রক্ত লেখে না, ও তো খুন লেখে। রবীন্দ্রনাথ তার উত্তরে বলেছিলেন, আমার যদি ওই বয়স থাকতো বা আমি যদি ওই বিষয়ের উপরে কিছু বলতে চাইতাম, আমিও রক্তের বদলে খুনই লিখতাম, আমিও ওর মতনই লিখতাম। তাই লোকের সমালোচনা বন্ধ করার জন্যে তার হাতে তিনি তুলে দিলেন তার বসন্ত এবং লিখলেন কবি শ্রীমান কাজী নজরুল ইসলাম। কবিও লিখলেন, স্নেহের জন্য শ্রীমানও লিখলেন, ইত্যাদি ইত্যাদি। যেমন নেতাজিকে উনি দিয়েছিলেন তাসের দেশ। হ্যাঁ, তিনি দেশনায়ক প্রবন্ধে নেতাজিকে বলেছেন যে বাঙালি কবি আমি, তুমি তরুণ, তুমি এসছো, আমার অনেক সময় সংশয় হয়েছে, তুমি কি পারবে এই এত রকম মানুষকে নিয়ে যে জাতি, তাকে কোনো নেতৃত্ব দিয়ে কোথাও নিয়ে যেতে? এখন আর আমার সংশয় নেই, আমি তোমাকে অভিবাদন করি। রবীন্দ্রনাথের এই ঔদার্যগুলো ছিল, তিনি বুঝতে পারতেন স্পিরিটটা। তিনি নেতাজির মতো ওভাবে বলবেন না, নজরুলের মতো ওভাবে বলবেন না, কিন্তু স্পিরিটটাকে মান্যতা দেন। আর আজকে আমরা অনুষ্ঠানের শেষটা সেই স্পিরিট রেখেই করব। প্রদীপ ঘোষের কালজয়ী সৃষ্টি কামাল বাশার রেকর্ডেড ছোট্ট একটা অংশ শুনতে শুনতে। কে ভাই, হা 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 সালাম, ওই শোন শোন সিপাহ সালার কামাল ভাইয়ের কালাম, সালাম সবাই সালাম, শাবাশ সিপাহি থামো হো হো, শাবাশ হন, এই তো ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে শোর উঠেছে জোরসে সামাল সামাল তাই, কামাল তूने कमाल किया भाई, हो कमाल तूने कमाल किया भाई, तूने कमाल किया भाई, तूने कमाल किया भाई, तूने कमाल किया भाई।